হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আর কোনো অপেক্ষা নেই, কারণ আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ ফিলিপাইনো হরর ড্রামা, যেখানে কিছু শিক্ষার্থীরা ভুলবশত একটি রহস্যময় ও ভুতুড়ে বিশ্ববিদ্যালয়ে আটকা পড়ে। এই বিশ্ববিদ্যালয়টি এতটা ভয়ঙ্কর ছিল যে এখানে কেউ একবার ঢুকলে আর বের হওয়ার কোনো পথ ছিল না। এই বিশ্ববিদ্যালয়টির ফাঁদ ছিল বিনামূল্যে খাওয়া থাকার ব্যবস্থা, যার ফলে অনেক শিক্ষার্থীরা প্রলোভনে পড়ে এখানে ভর্তি হয়। এই বিশ্ববিদ্যালয়টির প্রধান নিয়ম ছিল টিকে থাকা। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে নরকীয় হত্যাযজ্ঞ, যাকে বলা হয় ব্লাড নাইট। আদেও কি শেষ পর্যন্ত এই বিদ্যালয় থেকে কেউ বেঁচে ফিরবে? চলুন ড্রামাটা আর অপেক্ষা না করে আমরা দেখে আসি। আপনারা যদি এই অসাধারণ ড্রামাটা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে খুবই জোরে দৌড়চ্ছিল এবং তার অবস্থাও ছিল খারাপ। হঠাৎ সে কাউরের কাছ থেকে বাঁচার জন্য দৌড়তে গিয়ে একটি গাছের গুঁড়োর ওপরে আঘাত পায় এবং অনেক জোরে কান্না করতে থাকে। তখনই কেউ এসে তার মুখ ধরে তাকে নিয়ে যায়। এরপরে আমাদের এই জঙ্গলে 6 জনের একটি গ্রুপকে দেখানো হয়। হাতে ম্যাপ থাকা মেয়েটির নাম ছিল মেয়া, এবং তারা তো একটি গুজবে শুনেছে এখানে নাকি একটি বড় কলেজ আছে, তার খোঁজে তারা এখানে এসেছে। তখনই সেখানে আরও একজন আসে যার নাম ছিল ম্যাট, এবং এরপরে আসে আমাদের এই গল্পের ফিমেল লিড, এর নাম হচ্ছে জেইন। জেইন বলে এই পুরাতন ম্যাপের বদলে আমরা যদি জিপিএস ইউজ করতাম তাহলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। এরপরে তারা যার যার মতন খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই জেন ম্যাটকে বলে আমার এখানে খুবই অস্বস্তি বোধ হচ্ছে। তখনই ম্যাট বলে আমাদের স্কুলের দি গ্রেট জেন এখন ভয় পাচ্ছে। সে কিনা একটা দুষ্টু ছেলেকে কিক মেরে তাকে বুঝিয়ে দিয়েছিল সে কতটা পাওয়ারফুল। এখানে জেন বলে তোমার সেটা এখনো মনে আছে? ম্যাট বলে আমার তোমার সকল কথা মনে থাকে। জিরম নামক একটি ছেলে বলতে থাকে আমি আর হাঁটতে পারছি না, আমরা কখন সেখানে পৌঁছাবো? তখনই মিয়া এসে বলে আর ম্যাপ অনুসারে আমরা তো প্রায় পৌঁছে গেছি। তখনই তারা একজোট হয়ে দেখে সেখানে হেল ইউনিভার্সিটি লেখা একটি বড় গেট, যেটা দেখে মিয়া বলে এই ইউনিভার্সিটিটা তো দেখে পরিত্যক্ত মনে হচ্ছে, আমাদের ফিরে যাওয়া উচিত। মিয়া তখন বলে আমরা কষ্ট করে এতদূর হেঁটে আসলাম, এখন আমরা এর শেষ দেখে ছাড়বো। তখনই সেখানকার একটি ছেলে তো জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে কেউ বাড়ি এসে তাদের রিসিভ করে, কিন্তু কারোর সাড়া না পেয়ে তারা যখন চলেই যাচ্ছিল তখনই হঠাৎ একটি লোক আসে এবং বলে যে তোমরা এখানে কি করছো, আর এই স্কুলটা খুঁজে পেলেই বা কিভাবে? যেটা শুনে জেরম নামক ওই ছেলেটি বলে আসলে আমরা পাহাড়ে হাইকিংয়ে এসেছিলাম, কিন্তু ভুলবশত রাস্তা হারিয়ে ফেলে এই স্কুলের কাছে চলে এসেছি। তখন ম্যাট বলে এখানে কি খাওয়ার জন্য কোনো পানি পাওয়া যাবে, কারণ আমরা খুবই ক্লান্ত। তখন ওই বুড়ো লোকটি গেট খুলে দিয়ে বলে তোমরা এটা ভেবো না যে এটা কোনো পরিত্যক্ত স্কুল। যেটা শুনে অন্য একটি মেয়ে বলে এখানে কি আরও কোনো স্টুডেন্ট আছে? এখানে জেনা তো যেতে খুবই ভয় পাচ্ছিল, কারণ তার তো কোনো একটু সন্দেহ হচ্ছিল। কিন্তু ম্যাট বলে তুমি প্লিজ ভয় পেও না। ওই ওল্ড ম্যানটি বলে সন্ধ্যা 7টার পরে আমাদের স্কুলের রূপ পাল্টে যায়, যেটা শুনে তো কেউই এর মানে বোঝে না। স্কুলে ঢোকার পরে ওই ওল্ড ম্যানটি বলে তোমাদের সকলকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। যেটা শুনে জেনা বলে আমরা তো এখানে ভর্তি হতে আসিনি, তাই কেন রেজিস্ট্রেশন করব? জিরান নামক ছেলেটি বলে রেজিস্ট্রেশন করলে তো ভালো হয়, এর ফলে আমাদের স্কুলেও থাকা হবে আর আমাদের কোনো চাপও লাগবে না। এখানকার স্টুডেন্টরা তো খুবই আজব ছিল, তারা তো এদের দেখে খুবই আজব আজব বিহেভ করছিল, যার ফলে জেনাতে একটু ভয় লাগছিল। একটু পরে এরা যখন যাবে হঠাৎ সকল স্টুডেন্টরা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এতে তো এরা অনেক বেশি ভয় পেয়ে যায়। জেনা বলে এরা এমন করছে কেন? তখন ওই ওল্ড ম্যানটি বলে এরা আসলে খেলা করছে, তোমরা ভয় পেও না। এতে জেনা বলে এটা আবার কোন ধরনের খেলা, একে অপরের সাথে ফাইট করা?
সকলেই তো প্রচুর ভয় পেয়ে গেছিল, কারণ এই স্কুলটা তাদের কাছে অনেক আজব লাগছিল। তখন ওই ওল্ড ম্যানটি এদের ডাক দেয় আর বলে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য হেড ম্যাডামের ঘরে যেতে হবে। এতে সকলে বলে আমরা তো ভর্তি হতে চাই না, তাহলে কেন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে? এর উত্তরে ওই ওল্ড ম্যানটি তাদের কিছুই বলে না এবং তাদের হেড ম্যাডামের রুমের দিকে নিয়ে যেতে থাকে। জেন তো এইসবই কিছু একটা ভাবছিল, কারণ এসব কিছু তার কাছে অনেক আজব লাগছিল। সে তো অনেক জলদি এখান থেকে বের হতে চাইছিল। এরপরে হেড ম্যাডাম নিজে পরিচয় দেয়, আমি হচ্ছি হেল ইউনিভার্সিটি হেডমিস্ট্রেস ভায়োলেট। জেন বলে বাইরে যে দাঙ্গা মারামারি চলছে এর ব্যাপারে কি আপনি জানেন? হেডমিস্ট্রেস বলে আমি সকল কিছু জানি। এরপরে সে একটি ফাইল ওল্ডম্যানকে পূরণ করার জন্য দেয়। এখানে একটি মেয়ে বলে এখানকার টিউশন ফ্রি কত, যেটা শুনে এরা দুজনে তো হাসতে থাকে। আর হেডমিস্ট্রেস বলে এখানে সকল কিছুই ফ্রি। ম্যাট বলে এটা কি কোনো পাবলিক ইউনিভার্সিটি? তখন হেডমিস্ট্রেস বলে না, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। আর বলে এটি বাকি ইউনিভার্সিটির থেকে একেবারে আলাদা। জিন বলে আমি তো এর কিছু বুঝি না। তখন মিস্ট্রেস বলতে থাকে সন্ধ্যা 7টা থেকে ভোর পর্যন্ত এখানে চলে রক্ত নরকাণ্ড, যাকে বলা হয় ব্লাডি নাইট। এই টাইমে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে এবং কি কাউকে খুনও করতে পারবে। আমাদের এখানে কোনো রুল নেই, এখানে সব কিছুই ফ্রি। তুমি ওই টাইমটা যদি রুমের ভিতরে না থাকো হয়তো তুমি বাকি স্টুডেন্টের মতনই মারা যেতে পারো। এটার উত্তরে ম্যাট বলে আপনারা পাগল নাকি, এটি আবার কোন ধরনের রুল? তখনই ওই ওল্ড ম্যানটি নিজে পকেট থেকে নাইফ বের করতে থাকে, যেটা দেখে এরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং জেন এখানে একটি অদ্ভুত জিনিস দেখে সে তো এখানে আর থাকতে চাচ্ছিল না আর সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখনই তার ফ্রেন্ড ভ্যানিসা তাকে আটকায় আর বলে রাতে এখন বাইরে গেলে এমনি আমরা মারা পড়বো, এই যে ভালো আজকে দিনটা থেকে আমরা কালকে এখান থেকে বেরিয়ে পড়বো। হেডমিস্ট্রেস সকলকে রুম দেখানোর জন্য বলে আর বলে রাতে তোমরা কেউ বের হবে না, নয়তো জানোই তোমাদের সঙ্গে কী হবে। এটি হবে অনেক অকল্পনীয়। এরপরে এদের সবাইকে রুম দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। সকলেই তো নিজ নিজ রুম খুঁজছিল, কিন্তু জেন তো অদ্ভুত কোনো কিছু বুঝতে পারে, সে তো সেটির খোঁজ করতে থাকে। তখনই সেখানে ম্যাট চলে আসে আর বলে তুমি এখানে কি করছো? জেন বলে আমি এখানে আমার বোন অ্যালিনার কথা ভাবছিলাম। সে বলে তুমি তো এখনো স্কুলে পড়ো, তাহলে কেন ইউনিভার্সিটিতে ভর্তি হলে? ম্যাট বলে আসলে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে আর এটির বিষয়ে এখন আমি আমার বাবা মাকে বলিনি। তখন জেন বলে এখানকার রুলটা খুবই অদ্ভুত না, মানে যে কাউকে মেরে ফেলা এটি একটি রুল হলো, এটি আবার কেমন রুল? তখন ম্যাট বলে এখানে সব কিছুই ফ্রি। আর দেখো না, ম্যাডামকে দেখে মনে হচ্ছিল তিনি আমাদের ভয় দেখানোর জন্য এই রুলটা বলেছে। তুমি কোনো চিন্তা করো না, আর মেয়েদের বাঁচানোর জন্য ছেলেরা তো আছে, আমরা সবসময় তোমাদের প্রোটেক্ট করব। এতে তো জেনে এটিও স্মাইল করে। এইবার ম্যাট সে তার রুমে চলে যায়, কিন্তু জেনা কোনো একটি ভেবে সে তো বাইরে ক্যাম্পাস ঘুরতে চলে আসে। সে সকল কিছু ঘুরে দেখছিল, কিন্তু বাইরে কোনো স্টুডেন্ট ছিল না। জেনা বলে আমাদের স্কুলটা ছিল অলরেডি একটি নরক। সে বলে বাড়িটা এত নিস্তব্ধ কেন? তারপরে সে এইটি পার্কের সাইন দেখতে পায়। এখানে সে কোনো কিছু না দেখতে পেয়ে একটি দোলনার উপর বসে পড়ে। তখনই গাছের উপর থেকে একটি ছেলে লাফ মারে, যার গায়ে ছিল অনেক রক্ত লেগে। এটা দেখে জেনা তো খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে তোমার হাত কেটে গেছে। ছেলেটি বলে এটি আমার রক্ত না। তখনই সে বলে এইসব কথা ছাড়ো, তুমি সেই মেয়েটি না যে সকালবেলায় আমাদের স্কুলে এসে। সে তাকে বলে যদি বাঁচতে চাও তাহলে এখনই রুমে চলে যাও, কারণ এখনো 7টা বাজতে আধা ঘন্টা বাকি আছে। জেনা বলে তোমরা আসলে এখানে কি করছো, আর এখানে তোমার হাতে ছুরি বা কেন? সে তখন একটি ছুরি ফেলে বলে আসলে এখানে চলবে আধা ঘন্টা পরে একটি মৃত্যুর ঘটনা, যাকে বলা হবে ব্লাডি নাইট। এরপরে এটা শুনে তো জেনা ভয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে ছেলেরা তো একেবারের সাথে গল্প করছে।
ছিল। ম্যাট বলে, আমরা এখানে এত কষ্টতে আছি, কিন্তু আমার মা বাবারা তো আমার ব্যাপারে কোনো খোঁজই নিচ্ছে না। দেব বলে, তোমরা চিন্তা করো না, তারা অবশ্যই আমাদের খোঁজার চেষ্টা করে। তখনই হঠাৎ তারা কারোর চিৎকারের আওয়াজ পায়। বাইরে এসে দেখে ভ্যানেসা চিৎকার করছে, কারণ তার ইন্টারনেট প্রয়োজন। সে বলে, আমার জন্য সবাই ওয়েট করছে। এই বলে সে তো ব্যাগ থেকে সব মেকওভারের আইটেম বের করতে থাকে। মিয়া বলে, তুমি এসব কি বের করছো? ভ্যানেসা বলে, আমার ইনস্টাগ্রামের সকল ফলোয়াররা আমার জন্য ওয়েট করছে, আর আমাকে সুন্দর দেখানোর প্রয়োজন, কারণ মরতে হলেও আমি সুন্দর করে মরবো, তার জন্য যা কিছু করতে হোক না কেন। তখনই সেখানে জেইন পৌঁছায় আর বলে যে পার্কে আমি একটা ছেলেকে দেখলাম যে মুখোশ পরেছিল আর তার হাতে ছুরি ছিল, তার গায়ে প্রচুর রক্ত লেগেছিল এবং সে আমাকে ওয়ার্নিং করলো যে 7টার পরে নাকি ব্লাডি নাইট শুরু হবে। সে এই সকল কথা যখনই বলছিল তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে, আর তখনই সকল স্টুডেন্টরা তাদের দিকে এগিয়ে আসে, আর সেখানে তো একে অপরকে সকলে কুপিয়ে হত্যা করতে থাকে। এই দৃশ্যটা ছিল অনেক যন্ত্রণাদায়ক। এরা তো কোনো মতে একটি টেবিল নিয়ে রাস্তাটি আটকানোর চেষ্টা করে এবং দেখা যায় তারা প্রথমে যে ছেলেটিকে দেখেছিল সে এখন মরে পড়ে আছে। এরপরের দিন সকাল সকাল এরা তো সরাসরি হেড মিস্ট্রেসের রুমে চলে আসে আর বলতে থাকে, এই স্কুলটি সম্পূর্ণ ইলিগাল, এই বিষয়ে সরকার কিছুই জানে না, আমরা তাদের জানাবো এবং আপনাদের শাস্তি দেব, আর এখানে আমরা এক মুহূর্তে থাকতে চাই না। তখন হেড মিস্ট্রেস বলে, তোমাদের কি সমস্যা? এখানে সকলে তো অনেক রেগেছিল। হেড মিস্ট্রেস বলে, আমরা তোমাদের ডাকিনি, তোমরা নিজ ইচ্ছে এখানে এসেছো, আর এখানে একবার আসলে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তখন ম্যাট বলে, আমরা এখান থেকে কোনো মূল্যে যেতে চাই, এখন আমাদের যেতে দিন। জেন তো এর জন্য গালি দিতেও থাকে। হেড মিস্ট্রেস বলে, তোমরা চাইলে এখান থেকে বের হতে পারবে না। তারা বলে, আমরা পুলিশে কমপ্লেন করব। হেড মিস্ট্রেস বলে, তোমাদের যাকে ইচ্ছা কমপ্লেন করো, কিন্তু তোমরা আগে বাইরে তো বেরাও, আর তোমরা এখান থেকে সকল কিছু শিখতে পারবে। তখন ভ্যানেসা বলে, এখানে আমরা কি শিখবো? খুন শিখবো? তখন হেড মিস্ট্রেস বলে, এখানে অনেক ভালো শিক্ষা দেওয়া হয়, আর অন্যান্য স্কুলের তুলনায় এখানে তোমরা ভালো শিখবে, আর এখানকার শিক্ষকদের অনেক বেশি টাকা দিয়ে রাখা হয়েছে, তাই তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের এটাই ভালো হবে যে তোমরা ক্লাসে চলে যাও, না স্কুল গভর্নমেন্ট প্রেসিডেন্ট যদি এটা জানতে পারে তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে না। না চাইতেও এরা এখন ক্লাস অ্যাটেন্ড করতে চলে যায় এবং ওয়াশরুমে এসে এরা কথা বলতে থাকে। তখনই সেখানে একটি মেয়ে আসে, এর নাম হচ্ছে নিকি। সে বলে, তোমরা সে 6টি ইঁদুর না যারা কালকে আমাদের স্কুলে এসেছো? তোমাদের বলি, তোমাদের যদি কেউ টাচ করতে আসে তাহলে তার হাত কেটে দিও, নয়তো তাকে কুপিয়ে হত্যা করো, কারণ এখানে দয়া দেখানো মানে বিলাসিতা। এখানে কেউ একে অপরকে বিশ্বাস করে না, তাই তুমিও তোমার বন্ধুদের বিশ্বাস করবে না, কারণ তারাই তোমাকে কিছুক্ষণের মধ্যে মারতে যাবে। আর ভালো এটাই হবে তোমরা একে অপরের নিজেকে সেভ করার চেষ্টা করো, কারণ এখানে তো নিজেকে বাঁচাতে মানুষ একে অপরকে চিবিয়ে পর্যন্ত খায়। তখন জেন বলে, তুমি আসলে কে, আর এখানে আমাদের এসব কথা বলছো কেন? তখন নিকি বলে, আমি তোমাদের ওয়ার্নিং করে যাচ্ছি। এরপরে এরা ক্লাসে আসে। ক্লাসে এসে দেখে সকলেই তো নর্মাল, তাদের গায়ে আঘাত আছে কিন্তু তারা তো নর্মাল বিহেভ করছে। সে একটি সিটে বসলে সেখানে পাজের মেয়েটা তো ড্রয়িং আর্ট করছিল। জেন বলে, তুমি মাঙ্গা তো খুব সুন্দর আর্ট করো, যেটাতে মেয়েটি তো রেগে যায়, আর পিছনে 2টি মেয়ের ভেতরে তো মারামারি বেঁধে যায়, যেটা দেখে তো সকলে অনেক হাসছিল। তখনই সে মুহূর্তে টিচার পৌঁছে যায় আর সব কিছু থামিয়ে দেয় আর বলে, তোমরা নতুন স্টুডেন্টরা নিজে ইন্ট্রোডাকশন দাও। এরা যখন নিজের ইন্ট্রোডাকশন দিতে ওঠে তখনই হঠাৎ বাকি স্টুডেন্টরা তার উপরে পেপার ছুঁড়ে মারতে থাকে। টিচার সব কিছু থামিয়ে তাদের অমরের কাহিনী বলতে থাকে, যে অমর আগে মানুষ খোঁজার জন্য পাগল ছিল, কিন্তু এটা খুঁজতে যে অনেক মানুষই মারা গেছে, যার ফলে এখন আস্তে আস্তে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এটার প্রতি মানুষের আকর্ষণও কমে যাচ্ছে। তখনই হঠাৎ ক্লাসে সকলে কারোর চিল্লানোর আওয়াজ পায়
আসলে মিয়া যখন যাচ্ছিল সে হঠাৎ লাল চুলওয়ালা একটি স্টুডেন্টকে দেখে যে তার দিকে বারে বারে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল এবং মিয়া বাইরে পানে তাকালে সে হঠাৎ কাউকে মরে পড়ে থাকতে দেখে, যেটা ছিল খুবই খারাপভাবে। এটি দেখে মিয়া ভয়ে চিৎকার করতে থাকে, যেটির আওয়াজে জেনরা বাইরে চলে আসে। জেন একটি স্টুডেন্টকে জিজ্ঞাসা করে এইটিকে কে মেরেছে। তখন ওই স্টুডেন্ট বলে আসলে আমাদের স্কুলে দুইটা পাওয়ারফুল গ্যাং আছে, যার একটার নাম ডেভিল গড আর একটার নাম ব্ল্যাক গ্যাং। আর এই ছেলেটিকে মেরেছে ব্ল্যাক গ্যাং, কারণ এইভাবে তাদের মারার লোগো। আর এই ছেলেটা হচ্ছে ডেভিল গ্যাংয়ের রেড সিলভারের ছোট ভাই, যার ফলে বোঝা যাচ্ছে দুই গ্যাংয়ের মধ্যে এখন একটি যুদ্ধ ক্রিয়েট হবে। আর এখানে একটি ছেলে তো হঠাৎ করে জেনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরা যখন ক্লাসে ছিল তখনই স্যার একটু লেটে আসে। নিকি বলে স্যার আপনি রুল ব্রেক করেছেন, যেটি আপনি সুপ্রিমকে জানিয়ে দেব। আপনি তো বুঝতেই পারছেন এর শাস্তি কতটা ভয়ঙ্কর। জেন তো তার দিকে তাকিয়ে থাকে আর বলে এই সুপ্রিমটা কে, আর নিকি এত পাওয়ারফুলি বা কেন। নিকি তার পানে তাকিয়ে বলে তুমি কি সব কিছু জেনে গেছো। জেন তার কোনো কথার উত্তর দেয় না। তখনই সে রেগে গিয়ে হঠাৎ জেনের মুখ টিপে ধরে আর বলে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, আমি বলছি তুমি সব কিছু জেনে গেছো। জেন বলে যদি কিছু জানার থাকে সেটা আমি নিজেই জেনে নেব, তুমি আমাকে বিরক্ত করো না। নিকি বলে তোমার এই অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে, কারণ তুমি এমন একজন যে আমাকে পাত্তা দাও না। এখন সে কথা বলে তখন নিকি বলে তুমি আমাকে জ্বালিও না, কারণ যা কিছু জানার আমি সেটা জেনে নেব, আর এখানকার রহস্য আমি অবশ্যই বের করব। নিকি তো তার মুখ থেকে চুইংগামটা তার মুখে ছুঁড়ে মারে আর ভালো হবে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। জেন বলে তুমি আসলে কে। নিকি বলে আমি হচ্ছে এই স্কুলের সবচেয়ে বড় কুকুরগুলোর মধ্যে একজন। কেউ আমার সাথে এভাবে কথা বলার সাহস পায় না যেভাবে তুমি বলছো। এই বলে সে তো তার হাতে কলম দিয়ে আঘাত করতে যায়, কিন্তু জেন তার হাতটা সরিয়ে নেয়। নিকি বলে তোমার এই অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে, এই কারণে তো তোমার ওপর আমার অ্যাটেনশন আছে। জেনে তো তাকে কিছু জিজ্ঞেস করার আছে। সে বলে আসলে এই স্কুলে কি চলছে, কারণ জেনের মনে তো একটি আলাদা রহস্য চলছিল, তার তো এটা জানতেই হবে। তখনই টিচার আসে আর তাকে থামিয়ে দিয়ে ক্লাসের দিকে মনোযোগ নেওয়ার কথা বলে। ম্যাট ও ভ্যানিসারা সবাই ক্লাস শেষ করে আসে। সবাই বলছিল স্কুলে বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে, তার মানে এখানে অনেক মানুষকে মারা হয়েছে। মিয়া তখন বলে তোমরা কি লাল চলওয়ালা ওই ছেলেটাকে দেখেছো। এখানে সকলে তো তাকে বলে লাল চুলওয়ালা ছেলে বলতে এই স্কুলে কেউই নেই, হয়তোবা তোমার সেটা মনের ভুল এবং তুমি অন্য কিছু দেখেছো। এদিকে জেন তো নিকির পিছু করছিল। নিকি এটা বুঝতে পারে তাকে একটু অন্ধকার রুমের দিকে নিয়ে যায় আর হঠাৎ আক্রমণ করে বসে আর বলে তুমি আমাকে ফলো করছো কেন, তুমি জানো না আমি এর আগে অনেকজনকে মেরেছি, আর তুমি কি সে লিস্টে নাম লেখাতে চাও। এর চেয়ে ভালো হবে তুমি আমাকে আর ফলো করবে না। সে তো তাকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। আর এদিকে ম্যাট তো জেনকে পাগলের মতন খুঁজছিল, কারণ তারা কোথাও জেনকে খুঁজে পায় না। তাদের একসাথে দেখা করার কথা ছিল। মিয়া বলে আমরা সন্ধ্যা 7টার পরে বাইরে বের হব আর জেন আর ওই লাল চুলাওয়ালা ছেলেটাকে খুঁজবো, নয়তো আমরা এসব রহস্য জানতে পারবো না। ম্যাট বলে আমাদের আগে জেনকে খোঁজা উচিত, এর কারণে সে তো বারবার জেনকে খোঁজার জন্য চলে যায়। ভ্যানেসা তাকে আটকায় আর বলে আমাদের রুল ব্রেক করা যাবে না, কারণ রুল ব্রেক করলে হয়তো সবাইকে মারা পড়তে হবে, তাই ভালো হবে আমাদের সবাইকে হোস্টেলে ফিরে যাওয়া। এখানে তো সবাই না চাইতেও হোস্টেলে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে আমাদের জেনাকে দেখানো হয়, সে তো এক কোণে চুপটি করে বসেছিল আর এসব নিয়ে ভাবছিল। তখনই সেখানে ওই ছেলেটি আসে আর বলে তোমার নাম কি, তোমার কি কোনো ক্লাস নেই। এরপরে সে তো বুম করে ওঠে, যার ফলে জেন ভয় পায় এবং বলে তুমি কে। সে তো সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ছেলেটি তার হাত চেপে ধরে এবং এর ফলে তো জেনের অনেক ব্যথা লাগে। ছেলেটি বলে এটি তোমার ফার্স্ট ওয়ার্নিং ছিল, তোমার কি কোনো ক্লাস নেই, তুমি এখানে কি করছো। এরপরে তুমি কোনো কিছু রুল ভাঙলে তোমার অনেক অবস্থা খারাপ হবে। জেন তো সেখানে পড়ে যায় আর কান্না করতে থাকে। বলে তুমি কে। ছেলেটি বলে আমার নাম এস আর আমি হচ্ছি স্টুডেন্ট সুপ্রিম কাউন্সিলর। জেন বলে এই হচ্ছে কি সেই সুপ্রিম যাকে দেখে সকলেই ভয় পায়।
আর ছেলেটি যে হাতটি ধরেছিল জেনের সেখানে তো পুড়ে গেছিল, যার ফলে জেন অনেক কান্না করছিল। এরপরে জেন ক্লাসে আসে এবং এটি দেখে ম্যাট বলে, তোমার এখানে কে কি করেছে? তখন টিচার বলে, এটা অবশ্যই সুপ্রিম করেছে এবং এটি তোমার ফার্স্ট ওয়ার্নিং ছিল। এরপরে তুমি এমন কাজ যেন আর করো না, নয়তো হয়তো তোমার এর চেয়ে ভয়াবহ পরিণত হবে। ম্যাট তাকে রুল না ভাঙার জন্য অনুরোধ করতে থাকে। এরপর থেকে জেনে তো কৌতূহল আরও বেড়ে যায়। সে ভাবে রুল না ব্রেক করলে সে এই স্কুলের রহস্য কিভাবে জানবে। এরপরে সে ম্যাটকে কিছু ছেলের সাথে কথা বলতে দেখে। তখন জেইন ম্যাটকে জিজ্ঞাসা করে, এই ছেলেগুলোকে আর তুমি তাদের সাথে কি কথা বলছিলে? ম্যাট বলে, বিশেষ কিছু না। এরপর মধ্যে শোকে দেখানো হয়। এখানে একটি মেয়ে বলে, কাল রাতে 10 জন মরে গেছে রিপোর্ট অনুযায়ী, এর নাম হচ্ছে ফিজতি। এরপরে এর পাশের ছেলেটি বলে, 10 জন নয় 15 জন মারা গেছে, তুমি ভুল রিপোর্ট করেছো, এর নাম অ্যানেল। তখনই সো বলে, আর কি হয়েছে? তখন ছেলেটি বলে, আমি নতুন স্টুডেন্টের ব্যাপারে খোঁজ নিয়েছি, তাদের ভিতরে একজন অনেক সাহসী, জেন নামক মেয়েটি, যে প্রথম ব্লাডি নাইটে বাইরে পার্কে ঘুরে বেরিয়েছে এবং ক্লাসে ব্রেক করেছে। ফিস্তি বলে, এসব কিছু তো আমার রিপোর্টে নেই। এটা শুনেই সো বলে, তুমি রিপোর্টে অনেক কিছু ভুল করেছো, তুমি কি আর লিডার হয়ে থাকতে চাও না? নয়তো এর পরের বার তোমাকে আমি বাদ দিতে বাধ্য হব। এরপরে ওই ছেলেটিকে সো অর্ডার দেয় জেন নামক মেয়েটার উপর নজর রাখতে এবং তার সকল ডিটেলস তাকে দিতে। এদিকে দেখানো হয় এরা সকলেই তো হোস্টেলে ফিরে যাচ্ছিল, কিন্তু জেন তো সেই সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বলে, যা দেখে ভ্যান্সা ও বাকি বন্ধুরা বলতে থাকে, এখনই সন্ধ্যা 7টা বেজে যাবে আর ব্লাডি নাইট শুরু হয়ে যাবে, তুমি এখন যেও না। জেন বলে, এরা তো রুলে নেই যে আমরা ওয়াশরুমে যেতে পারবো না, আমি তো এখনই চলে আসব। তখনই সেখানে একটি টিচার পৌঁছে যায় আর বলে, তুমি রুল ব্রেক করার চিন্তাও করো না, কারণ হয়তোবা তোমারই এটা শেষ রাত হতে পারে, তাই ভালো তুমি সন্ধ্যা 7টার আগে সেখান থেকে চলে আসবে। ম্যাটও তার সাথে আসে এবং বলে, আমি তোমার সাথে সবসময় থাকতে চাই এবং তোমার প্রোটেক্ট করতে চাই, যার ফলে জেন একটু স্বস্তি বোধ করে। জেন তো ওয়াশরুম থেকে ভাবছিল যে এই স্কুলের রহস্য কিভাবে জানবো এবং আমাকে স্কুলের রহস্য জানতে হলে রুল ব্রেক করতে হবে। আমি কি সন্ধ্যা 7টার পরেও এখানে থাকবো এবং ব্লাডি নাইটে থেকেই নিজের রহস্যটা জানবো, না চলে যাব? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সেখনই অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে তো জেন অনেক ভয় পেয়ে যায় আর ব্লাডি নাইট শুরু হয়ে যায়। বাইরে তো সকল স্টুডেন্টের আর্তনাদ শুরু হয়ে যায়। সে বাইরে এসে ম্যাটকে খুঁজতে থাকে। ম্যাট তাকে মুখ বুজে এক জায়গায় টেনে নিয়ে আসে। তখনই সেখানে কালো মক্স পরা অনেক ছেলে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করতে যায়। এরা তো দুজনও কোনো মতে বেঁচে পালাচ্ছিল। সামনে থেকে আরও একটি দল চলে আসে, সকলে তো তাদের ঘিরে ধরে। তারা যেদিকে যাচ্ছিল তারা পাগলের মতন এদের চেপে ধরছিল। জেন আর ম্যাট সারপ্রাইভ করার জন্য তো ফাইট করছিল, কিন্তু তারা কোনো মতে পেরে উঠছিল না। তারা নিজেকে বাঁচানোর জন্য অনেকজনের উপর আঘাত করে। তারা দৌড়তে দৌড়তে এক জায়গায় লুকিয়ে পড়ে। এখন জেন বলে, এটা সঠিক সময় আমাদের এই স্কুলের রহস্য জানার আর এখান থেকে কিভাবে আমরা বের হব সে পথ জানার। যেটা শুনে তো ম্যাট ভয় পেয়ে যায় আর বলে, তুমি প্লিজ এই সম্পর্কে ভেবো না, কারণ হয়তো আমরা এখন বাঁচবো না, আমাদের কোনো মতো হোস্টেলে যাওয়ার চিন্তা করতে হবে। জেন বলে, না, এখনই আমাদের এই স্কুলের রহস্য জানতে হবে, কারণ এটাই সঠিক সময়। ম্যাট বলে, আমি যা কিছু জানি এই স্কুলের ব্যাপারে সেটি তোমাকে বলে দেব, কিন্তু তুমি প্লিজ এখন চলো। যেটা শুনে জেন একটু শান্ত হয়। তখনই তারা বেরিয়ে আসে সেখান থেকে যাওয়ার জন্য, কিন্তু ম্যাটের পায়ে আঘাত লেগেছিল, তাকে বিষাক্ত পেরেক দিয়ে আঘাত করা হয়েছিল, যার ফলে আস্তে আস্তে তার জ্ঞান হারাচ্ছিল। যেটা দেখে জেন তো অনেক ভয় পেয়ে যায় এবং সে তো কান্না করতে থাকে।
তার পায়ে অনেক রক্ত বের হয়ে গেছিল। চারিদিক থেকে সকল ছেলেমেয়েরা তো চলে আসে এবং তাদের মুখে কালো মাস্ক ছিল। জেন তো অনেক কষ্টে চিৎকার করতে থাকে আর বলে, তোমরা কেন আমাদের সাথে এটা করছো? তোমরা প্লিজ আমাদের যেতে দাও। তখনই সেখানে একটা ছেলে চলে আসে, যেটা দেখে সকল ছেলেরাই তো পালিয়ে যায়। আর এই ছেলেটির মুখে ছিল লাল মাস্ক। সে ম্যাটকে কোলে করে নিয়ে হোস্টেলের দিকে যেতে থাকে। আর এইদিকে এরা তো সাইরেন বাজার সাথে সাথে সকল কিছু গেটের সামনে দিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এখানে ভ্যানেসা বলে, এখনও বাইরে ম্যাট আর জেন আসে, তারা না আসলে আমরা কিভাবে এখান থেকে যাব? তখন সেখানে একটি ছেলে তো খুব চিৎকার করছিল, আমাদের আগে বাঁচতে হবে, হয়তো তারা মারা গেছে। ভ্যানেসা বলে, তুমি এটা কিভাবে ভাবলে? ওরা আমাদের ফ্রেন্ড আর ওদের বাঁচাতেই হবে। এদিকে লাল মাস্ক পরা ছেলেটি ম্যাটকে কাঁধে করে নিয়ে আসছিল এবং এরা দরজা খুলে দেয়। সকলে জানতে চাচ্ছিল আসলে তোমাদের সাথে কি হয়েছে। জেন বলে, ব্ল্যাক মাস্ক বলা গ্যাং আমাদের দেখে ফেলেছিল এবং তারা ম্যাটের পায়ে পেরেক দিয়ে আঘাত করেছে। যেটা দেখে তারা বলে, পেরেকের পরিমাণ তো অনেক ছোট, কিন্তু ম্যাট এমন ভাব করছে যেন সে মারা যাচ্ছে। সে অনেক বেশি কান্না করতে থাকে। তখন ওই রেড মাস্কওয়ালা ছেলেটি বলে, এ পেরেকের সাথে বিষ আছে। তাকে একটি ইঞ্জেকশনও দেয় আর বলে, এই ইঞ্জেকশনটা দিলে সে যদি অনেক বেশি স্ট্রং হয় তাহলে বেঁচে যাবে, নয়তো হয়তো সে মারাও যেতে পারে। জেন ম্যাটকে বলে, তুমি অনেক বেশি স্ট্রং আর আমরা তোমাদের সাথে আছি, তুমি অবশ্যই বেঁচে যাবে। এদিকে তারা তাকালেই দেখে ছেলেটি আর নেই, আর ছেলেটি মাস্ক খুললে দেখা যায় এ হচ্ছে রেড সেলভোনিয়া, যে ডেমন গড টিমের লিডার, আর এর বাম চোখটা লাল ছিল। জেন সকলের কাছে ক্ষমা চায় আর এরা ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। তখনই ম্যাট চোখ খোলে, যেটা দেখে জেন অনেক খুশি হয়ে যায়। খাওয়ার সময় ম্যাট তো প্রচুর পরিমাণে ঝাল খাচ্ছিল, যেটা দেখে জেন বলে, পয়জনের কারণে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ম্যাট বলে, ছালগুলো আমার শরীর শুদ্ধ করবে। এরপরে তারা তো ফাইট করতে থাকে এবং অনেক বেশি হ্যাপি ছিল। ম্যাট বলে, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। জেন বলে, ওই ছেলেটি আমাদের সাহায্য করলো, আসলে ওই ছেলেটি কে?